দে আচ্ছা, আই থিঙ্ক সব 3টা গ্রুপে আমার লাইভ দেওয়া হয়ে গেছে এবং আমাকে তোমরা শুনতেও পাচ্ছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। ইকো করতেছে, রাইট? একটু ইকো করতেছে, দাঁড়াও। আচ্ছা, এখন আই থিঙ্ক আর ইকো করবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। এন্ড ভাইয়াও আসলে ভালো আছি মোটামুটি, কারণ ভাইয়া আজকেও রাতে ঘুমায়নি। সারা রাত না ঘুমানো
এবং না ঘুমিয়ে তোমাদের জন্য আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম। ১ ঘন্টা আগেও আমি ৬:৩০টার দিকে একদম ঘুমিয়ে পড়ে যাচ্ছি। আর চিন্তা করলাম যে আমাকে আমার বাসা থেকে বলছে যে, "থাক, ক্লাস নেয়া লাগবে না। ১ দিন বন্ধ দাও।" কিন্তু আমাকে তো ক্লাস নিতেই হবে। কারণ আমি তোমাদেরকে প্রমিস করেছি যে আমি তোমাদেরকে আগামী ৩৫ দিন সময় দিব। সো ভাইয়া আসলে সারারাত না ঘুমিয়ে চলে আসছি। আর তোমরাও অনেকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসটা করতে আসছো। যদিও এটা ফ্রি ক্লাস, বাট তোমরা এটাকে গুরুত্ব দিয়েছো। জয়জনই দাও। ১ম দিন হয়তো ১৪০ জন হয়ে যাচ্ছিল। আজকে হয়তো অনেক কম, বা গতকালকে হয়তো আরো কম ছিল। বাট তোমরা যত জনই জয়েন করেছো আমি অনেক খুশি হয়েছি, বা একদিকে ভালো লাগছে যে তোমরা অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্লাসগুলো করছো। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ তোমাদের ডেডিকেশন দেখে আমি বুঝতে পারছি যে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই লাইফে ভালো কিছু করবে। এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন টেস্টে হোক, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবে, কারণ তোমাদের সেই ডেডিকেশনটা আছে। আমি কিন্তু অন্ধকার রুমে বসে আছি, পুরো অন্ধকার। সবাই ঘুমাচ্ছে, আমি তোমাদের সাথে বসে ক্লাস করাচ্ছি। সো এইজন্য এরকম দেখতে পাচ্ছ। হ্যাঁ, ল্যাপটপের আলোতে যতটুকু দেখা যাচ্ছে আমাকে। সো তোমরা অনেক চেষ্টা করছো। তোমাদেরকে আমার আমার পক্ষ থেকে অনেক বেশি, কি বলবো, যে আমি অনেক বেশি হ্যাপি তোমাদের জন্য যে তোমরা এত কষ্ট করে সকালবেলা ঘুম নষ্ট করে উঠে আমার ক্লাসটা করতে আসছো। আচ্ছা, তাহলে আজকে আমাদের অলমোস্ট ৫ম দিন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ৫ম দিনের মতো ক্লাসটা করছি। তো তোমরা যারা টেনিস স্কুলের গ্রুপে আছো তারা তো দেখছোই লাইভটা। যারা বাহিরের গ্রুপে আছো, যেমন আমার গ্রুপ, বাইনের স্কুলের গ্রুপ বলো, বা আমার স্বপ্ন আমার বইয়ের ব্যাচের আমার স্টুডেন্টরা বলো, অথবা অপার্স ক্লাসরুমের এএসসি স্টুডেন্টরা বলো, তোমরা তো লাইভে ডিরেক্টলি ক্লাসটা করতে পারছো জুমে এসে। আচ্ছা, তো আমরা কিন্তু একটা রোড ম্যাপ সাজিয়েছিলাম, তোমরা জানো, ৩৫ দিনের মাঝে আমি ৩ দিন ক্লাস নেওয়ার পর ১ দিন গ্যাপ দিয়েছিলাম, যাতে অনেকেই হয়তো দেখা গিয়েছে নতুন করে জয়েন করেছিল, আমাকে রিকোয়েস্ট করেছে, ভাইয়া একটু আমি বুঝতে পারছি না কিভাবে পড়বো, একটু সময় দেন। আচ্ছা, তো সেই সময়টা দেওয়ার জন্য আসলে আমি একটা দিন গ্যাপ দিয়েছি। আমি তখন জাগনা ছিলাম, যে যখন আমি পোস্ট দিয়েছি যে আজকে ছুটি, তখন কিন্তু আমি মানে জেগেছিলাম, তোমাদের ক্লাসটা নেওয়ার জন্যই প্রস্তুত ছিলাম। বাট তাও আমি চিন্তা করলাম যে একটা দিন গ্যাপ দিয়ে দেই, দেখি তোমাদের কেমন হয়। আচ্ছা, যাই হোক, তোমরা অনেকে আমি দেখেছি যে অনেক সিরিয়াসলি রুটিনটাকে নিয়েছো এবং প্রিন্ট করে তোমার দেয়ালে টানিয়ে রেখেছো। এবং আমার মনে হয় যারা এরকম সিরিয়াস, তোমরা রুটিনটা নিয়ে আসলেই সিরিয়াস, এবং অনেকে দেখেছি এটাকে মডিফাই করে নিজের মতো করে একটু বানিয়ে নিয়েছো। তো যারা এটা করেছো, আমার মনে হয় যে আসলে তোমরা অনেক বেশি সিরিয়াস, এবং ইনশাআল্লাহ তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। তোমরা অনেক দূর যাবে, এবং সবসময় আমি আমি মানে চাইবো বা দোয়া করবো যে তোমরা এমনই থাকো। তোমরা আগামী ৪ বছর, বা এখন তো ক্লাস 10 এ পড়ো, এসএসসি দিয়ে দিবা, আগামী ২ বছর, ২.৫ বছর সময় তোমরা এমন থাকবা যে পড়াশোনা নিয়ে সবসময় সিরিয়াস থাকবা। এটা আমি সবসময় বলি, বা আমাকে তোমরা যারা ফলো করো তোমরা জানো যে আমি টেম স্কুলের বিভিন্ন ক্র্যাশ কোর্সেও যখন ক্লাস নেই আমি খুব সিরিয়াস থাকি, এবং আমি সিরিয়াসনেস পছন্দ করি। পড়াশোনাটাই হচ্ছে সিরিয়াসনেস এর ব্যাপার। যারা এটাকে সিরিয়াসলি নিবে তারাই ভবিষ্যতে এই পড়াশোনা দিয়ে কিছু করতে পারবে। তার মানে এমন না যে ভাই আমি পড়াশোনা সিরিয়াস নেই না, তার মানে কি আমি সাকসেসফুল হতে পারবো না, আমি কি সফল হতে পারবো না? না, আমি এমন বলছি না। আমি বলছি যারা পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও, বা এখন থেকে নিবা সামনে ২ বছর, ২.৫ বছর, তারা পড়াশোনা দিয়ে ভালো কিছু করতে পারবে। আমার কথাটা বুঝতে পারছো? আমাকে ভুল ইন্টারপ্রেট করো না যে ভাইয়া বলছে আমাকে দিয়ে কিছু হবে না, এমন না। আহ পড়াশোনা না করেও মানুষ অনেক ভালো মানুষ হতে পারে। পড়াশোনা না করেও মানুষ অনেক বড় মানুষ হতে পারে। বাট আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। ঠিক আছে? এবং এখনই পড়াশোনা করার সবচেয়ে মোক্ষম একটা সময়, একদম পারফেক্ট একটা সময়। কিছুদিন পর একটা সময় আসবে, যেমন যখন তুমি ইউনিভার্সিটিতে চলে যাবা, তখন দেখবা তোমার সাথে যে বন্ধুটা ছিল, যে ভালো করে পড়াশোনা করেছে, সে হয়তো ভালো একটা ইউনিভার্সিটিতে চলে গেছে। বাট তুমি কিন্তু ভালো একটা ইউনিভার্সিটিতে হয়তো যেতে পারোনি। তখন তুমি হাজার মাথা ঠুকরাইলেও, তুমি যদি দেয়ালে হাজারবার মাথা চাপড়াও, দেয়ালে মাথা ঠুকরাও, কোনো লাভ নাই।
মানে তখন তুমি সময়টা পার করে চলে আসছো। সো আর তখন দেখবা টাকা ইনকাম করার একটা আর্জ আমাদের ভিতরে তৈরি হবে যে হ্যাঁ, টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, বাবা মার উপর আর কতদিন এরকম একটা চিন্তা ভাবনা তোমার ভিতর থেকে চলে আসবে যখন ইউনিভার্সিটিতে উঠবা। তখন পড়াশোনা থেকে একটু দূরে চলে যাবা, বা ইনকামের ব্যাপারটা নিয়ে তোমার মাথায় টেনশন চলে আসবে, টাকা ইনকাম করতে হবে আমাকে। সো এখন কিন্তু তোমাদের সেই টেনশনটা নাই। তোমাদের অনেকেরই হয়তো বা অলমোস্ট সবারই হয়তো এখন আর টাকা পয়সার টেনশন নাই। হয়তো আর্থিক সমস্যা থাকতে পারে, বাট তোমাকে টাকা ইনকাম করতে হবে এমন না। তোমার ফ্যামিলির আর্থিক সমস্যা থাকতে পারে, বাট তোমাকে টাকা ইনকাম করে ফ্যামিলি চালাতে হবে এমন হয়তো নাই, খুবই কম হয়তো আছো, বা খুব একজন দুজন হয়তো আছো এখানে। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এই দায়িত্বটা এখন নেই, আমাদের উচিত এই সময়টাকে পড়াশোনার জন্য কাজে লাগানো, যাতে 2টা বছর পরে আমি যাতে আফসোস না করি, যাতে কখনো এই জিনিসটা বলতে না হয় যে আমি যদি আরেকটু পড়তাম, এই আফসোসটা যাতে কখনোই না থাকে। ঠিক আছে? এই আফসোসটা আমি চাই তোমাদের কারো মনের ভেতরে যাতে 2 বছর পর না আসুক। এবং আমি এখনো বলছি, আমি তোমাদের মতোই একজন স্টুডেন্ট ছিলাম, খুবই সাধারণ একটা স্টুডেন্ট ছিলাম। আমার লাইফে আমি মানে জেএসসি তে আমি কোনো সরকারি বৃত্তি পাই নাই। পিএসসি বলো, যে পিএসসি তো দেয়নি, জেএসসি দিয়েছিলাম, এসএসসি দিয়েছিলাম। আমি তোমাদের মতো একজন সাধারণ স্টুডেন্ট ছিলাম। বাট আমি আজকে যেই পর্যন্ত তোমরা আমাকে দেখছো, বইয়ের 91তম হয়েছি আমি, বা বইয়ের টপ করেছি, টপ 100 ছিলাম। এই সবকিছুই আমি পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি সোফার, বুয়েটে আসা পর্যন্ত। এবং এটা কঠোর অধ্যবসায় ছিল, একটা রুটিন মেনটেন করেছে। তো আমি তোমাদেরকে রুটিনটা এই জন্যই দেয়া যে তোমরা এটা থেকে কিছু কি শিখতে পাও। আমি এই রুটিনটা দিয়ে দিলাম, এটা থেকে কি শিখতে পাও? শিখতে পাও যে ভাইয়া যেহেতু একটা রুটিন বানিয়ে দিয়েছে, হয়তো ভাইয়া এইভাবে রুটিন, আমি তোমাদের বলেছি যে এই রুটিনটা আমি স্টুডেন্ট হলে এভাবে ফলো করতাম, আরেকটু এফিশিয়েন্ট করতাম, কারণ আমি তো জানি আমি কেমন স্টুডেন্ট। আমি হয়তো এখানে তোমাদের 2বার রিভিশনের জন্য আমি রুটিন বানিয়ে দিয়েছি অক্টোবরের 30 তারিখ পর্যন্ত। সরি, অগস্টের, এখন সেপ্টেম্বর চলতেছে, সেপ্টেম্বর, অক্টোবরের 30 তারিখ পর্যন্ত একটা রুটিন বানিয়ে দিয়েছি। তারপর তোমাদের যেহেতু 15 তারিখে এক্সাম, মাঝখানে তুমি 12 দিনের পরীক্ষার আগে 12 দিনের জন্য 3 সাবজেক্টের 4 দিন করে আরেকটা প্রিপারেশন নিবা, বা ফাইনাল রিভিশন দিবা। ঠিক আছে? তো ওই 2টা রিভিশন, আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট থাকতাম, আমি এখানে 3টা রিভিশনের জন্য বা 4টা রিভিশনও করে ফেলতাম। বুঝতে পারছো? সো আমি এভারেজে সবার জন্য চিন্তা করে একটা রুটিন বানিয়ে দিয়েছি। এবং রুটিন লাইফ ছাড়া কখনোই তুমি লাইফে ভালো কিছু করতে পারবে না। তোমরা অনেকে কমপ্লেইন করো যে ভাইয়া আমি একটা সাবজেক্ট পড়তে গিয়ে দেখা যায় যে ওই দিন ওই সাবজেক্টের উপরই সময় দিয়ে দিই, সারাদিন শুধু কেমিস্ট্রি পড়ি, ফিজিক্স পড়তে পারি না। আবার পরের দিন ফিজিক্স পড়তে গেলে কেমিস্ট্রি পড়তে পারি না। আবার পরের দিন ম্যাথ পড়তে গেলে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে পারি না। এতে কি হয়, তুমি প্রথম দিন কেমিস্ট্রি পড়লা, পরের দিন ফিজিক্স পড়লা, পরের দিন ম্যাথ পড়লা, তাহলে তুমি এর পরের দিন আবার কেমিস্ট্রিতে যে ব্যাক করতে চাও, কিন্তু তখন মাঝে কিন্তু তোমার 3 দিন গ্যাপ হয়ে গেল, বা মাঝে কিন্তু তোমার 2 দিন গ্যাপ হয়ে গেল, যেখানে তুমি কেমিস্ট্রি ধরোই না। কথা কি বুঝতে পেরেছো? এইভাবে কখনো পড়া যাবে না। তুমি অল্প পড়ো, তোমার মনে হয়েছে যে চ্যাপ্টার শুরু করছো, চ্যাপ্টার শেষ করতে পারতেছি না ভাইয়া, এই জন্য আমি কেমিস্ট্রি রাখবো না, আমি আরেকটু পড়লে তো কেমিস্ট্রিটা শেষ হয়ে যাবে, তারপরে আমি রেখে দিব। কিন্তু এই আরেকটু পড়বো বলতে বলতে একটা সময় দেখা যায় তুমি আর কেমিস্ট্রিকে রাখতেই পারো না। গাইডে আরেকটু ম্যাথ দেখি, হয়তো পড়া হয়নি, কমপ্লিট হয়নি, এরকম চিন্তা করে করে কেমিস্ট্রি তুমি রাখতেই পারো না। এবং ফাইনালি যেটা দেখা যায়, তুমি কেমিস্ট্রি নিয়েই ওই দিন সময়টা নষ্ট করে ফেলো। সো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলি, এখনো বলবো, পরেও বলবো, তুমি 1.5 ঘন্টা কেমিস্ট্রি পড়ার পর বা ফিজিক্স পড়ার পর, ম্যাথ পড়ার পর তুমি আর পড়বা না, তুমি উঠে যাবা। দরকার হলে তুমি তোমার টেবিল থেকে উঠে যাবা, উঠে গিয়ে একটু ঘুরে আসবা, একটু পানি খাবা, একটু চোখে পানি দিবা, বা একটু বাইরে হেঁটে আসবা, 5 মিনিট হেঁটে আসবা, নামাজ পড়বা, বা যে কোনো একটা কাজ করে 10 মিনিট বা 15 মিনিট ব্রেক দিয়ে তারপর আবার ব্যাক করবা টেবিলে। ঠিক আছে? বা তুমি হয়তো গোসলের কাজটা করে ফেলবা, সেরে ফেলে তারপর আবার আসবা। তো এরকম ভাবে পড়বা, টানা পড়তে চাইবা না। টানা যদি পড়তে চাও যে ভাই আমি একদম 1.5 ঘন্টা করে 4.5 ঘন্টা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ে ফেলবো, তখন তোমার ব্রেনে প্রেসার পড়বে। সো ব্রেনে প্রেসার দেওয়া যাবে না। ঠিক আছে? এবং আমার মনে হয় তোমাদের পড়ানোর থেকেও এই কথাগুলো বলা তোমাদের জন্য বেশি জরুরি আমার। কারণ এই কথাগুলো তোমাকে কেউ বলবে না। আর বললেও তোমরা যে কথাগুলো পাচ্ছ সেটা হচ্ছে ছন্ন ছাড়া কথা।
এক ভাইয়া বলে এরকম, আরেক ভাইয়া বলে এরকম, এই ভাইয়া বলে ওরকম, এখানে একটু ভিডিও দেখো, এখানে এক চ্যাপ্টারের একটু ভিডিও দেখো, ওখানে আবার কেমিস্ট্রির একটু ভিডিও একটা চ্যাপ্টার, ওখানে আবার ফিজিক্সের একটু ফ্রি ভিডিও, ওখানে আবার ফ্রি কোর্স, ওখানে আবার পেইড কোর্স। সো এত জায়গায় সময় দিতে গিয়ে স্কুলে আবার যেতে হয় তোমাদের, এত জায়গায় সময় দিতে গিয়ে তোমার আসলে নিজেকে সময় দেওয়া হয় না। সো আমি বলবো যে তোমরা এত জায়গায় ঘোরাফেরা না করে তুমি তোমাকে নিজেকে মানে ক্লোজ করে ফেলো এবং একটা সার্টেন একটা মানে পাথ ফলো করো। তোমাকে আমাকেই ফলো করতে হবে এমন কিছু না, আমার রুটিনটাই ফলো করতে হবে এমন না, আমার রুটিনটাই ফলো করতে হবে এমন নয়। তুমি তোমার নিজের একটা রুটিন বানাও, সেই রুটিনটাকে তুমি ফলো করো। ফেসবুকে বা ইউটিউবে এত এত পেইড কোর্স, ফ্রি কোর্স, এত কিছু করে কোনো লাভ নাই। তুমি তোমার নিজেকে সময় দাও, বা যদি একটা কোনো কোর্সকে সিলেক্ট করে থাকো যে আমি এই কোর্সটা করছি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ওই কোর্সেই লেগে থাকো, আর কোনো কোর্সে যাও না, বা অন্য কোনো জায়গায় ফ্রি কিছু পাইলে দৌড়ায় যাও না, বা কম টাকায় কিছু পাইছো দৌড়ায় যাও না, বুঝছো? বা এই ভাইয়ের কাছে ওই ভাইয়ের কাছে এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, এত কিছু জিজ্ঞেস করবা না। তোমার ভালো তোমার থেকে আর কেউ ভালো বুঝবে না। তোমার লাইফের ভালোটা বা তোমার জন্য কি ভালো হবে এটা তুমি ছাড়া আর কেউ বুঝবে না। হ্যাঁ, তোমার লেভেলে অনেক স্টুডেন্টরা বা অনেক বড় ভাইয়েরা ছিল, অনেক সিনিয়র ভাইয়েরা ছিল, তাদের থেকে তুমি যদি কিছু জিজ্ঞাসা করো সেক্ষেত্রে তুমি একটা গাইডলাইন হয়তো পেতে পারো, বাট তার মানে এই না যে ভাইয়া যেভাবে বলবে সেভাবেই করতে হবে। তুমি গাইডলাইন নিয়ে কি করবা বা কি বুঝবা সেটা হচ্ছে যে ভাইয়া তোমার অবস্থায় কি করেছিল বা তোমার এখন কি করা উচিত। মেইনলি তুমি যেই ভাইয়ার কাছে যাও না কেন সে তোমাকে বলবে তুমি পড়ো, তুমি পড়ো। তো তোমাদের প্রায়ই এই কোয়েশ্চেনটা আসে যে ভাই আমি কি পড়বো, আমি কিভাবে করবো, আমি বুঝতেছি না কোন জায়গা থেকে স্টার্ট করব। ব্যাপারটা হচ্ছে তুমি দুনিয়ার যেই ভাইয়ার কাছে যাও না কেন, তোমাকে ভাইয়া একটা কথাই বলবে, ভাইয়া তুমি পড়াশোনা করো, তুমি সুন্দর করে শুরু করো, মনোযোগ দিয়ে পড়ো, ডেইলি একটা রুটিন বানিয়ে পড়ো, একটা প্ল্যান বানায় পড়ো। এই কয়টা কথার বাইরে কোনো ভাইয়াই তোমাকে আর কিছু বলবে না। ঘুরায় ফিরে সবাই একই কথা বলবে। সো এই কথাটা কিন্তু তুমি নিজেও জানো, বাট ভাইয়াদের কাছে শুনলে কি হয়, একটু ভালো লাগে না, একটু কনফিডেন্স ফিল হয় যে না, কেউ হয়তো আমার সাথে আছে, কেউ হয়তো আমাকে একটা ভরসা, আমাকে একটা আশ্বাস দিয়েছে, আমি পারবো। সো এই বিশ্বাসটা যদি পেয়ে যাও কারো কাছ থেকে, সাথে সাথে চলে আসবে। এইভাবে 10 জন 20 জনের কাছে নক দিয়ে দিয়ে এক কথা বারবার মানে প্রত্যেকের কাছে এক কথা বলবা না, বুঝতে পারছো? যে কোনো একজনের কাছে বলবা, তার থেকে যদি তুমি অ্যাসুরেন্স পেয়ে যাও, সেই কথাটাকে মনে ধারণ করে তুমি তোমার রুটিনে ফেরত যাবা, পড়াশোনা শুরু করবা প্রথম থেকে। অনেকে এখান থেকে ওখান থেকে পারো না, এখানে পারো না, এটা আগায় গেছি, এটা পিছায় গেছি, মাঝখানে পড়ে গেছি, কোন জায়গা থেকে শুরু করব কিছু বুঝতেছি না। তুমি একটা জায়গা থেকে শুরু করো, যে কোনো একটা জায়গা থেকে শুরু করো। আমার সাথে এখন জয়েন করেছো, তাহলে এখন থেকে শুরু করো, এখন থেকে সামনে আগামী 32 দিন যে প্ল্যানটা, আমাদের 31 দিন যে প্ল্যানটা, সেই প্ল্যানে আগাও, ঠিক আছে? তারপর মাঝে যদি কখনো সময় পাও, ভাইয়া ছুটি দেই, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে হ্যাঁ আমি আগের কিছু জিনিসগুলো মিসিং ছিল সেগুলো পড়ে ফেলবো। মোরলেস এখানে এমন কেউই নাই তোমরা যারা বইটা এখনো খুলে দেখো নাই। তোমরা সবাই হয়তো বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলছো, অনেকবারই কমপ্লিট হয়েছে, অনেক টিচারের কাছে কমপ্লিট হয়েছে, অনেক কোর্সে কমপ্লিট হয়েছে, বাট এই যে পুরো জিনিসটা সামারি করে একবার নিজের চোখের সামনে নিয়ে আসা, এই জিনিসটার কাজটা আমি করতে চাই। আমি এখানে তোমাকে একদম প্রবলেম সলভ করে উড়াই দিব না, আবার একদম তোমাকে ছেড়েও দিব না। আমি তোমাকে চাই যে পুরো কেমিস্ট্রিটা যাতে তোমার মাথায় তুমি একদম সামারি করতে পারো যে হ্যাঁ কেমিস্ট্রিতে কি কি আছে, এই জিনিস আছে, এই জিনিস নাই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি পড়েছি, এই জিনিসগুলো বাকি আছে। বুঝতে পেরেছো? ভাইয়া তোমাকে এই জায়গাটায় হেল্প করব এবং একটা রুটিন বানিয়ে দিয়েছি, সেই রুটিন অনুযায়ী এখন তোমার দায়িত্ব তুমি যতক্ষণ ইচ্ছা করো, ঠিক আছে? তুমি এটাকে চেঞ্জ করে রুটিন বানিয়ে রুটিনে হয়তো একটু ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রির সময় বাড়িয়ে দাও, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করো। বাট যদি এভাবে লেগে থাকো, দেখবে যে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা প্রিপারেশন তুমি নিজেই ফিল করবা। কনফিডেন্স প্রতিদিন কমপ্লিট করো, প্রতিদিন চ্যালেঞ্জগুলো মিশনগুলো কমপ্লিট করো। আজকের মিশনটা কি? তোমাকে যদি বলা হয় আজকের মিশনটা কি, আমাদের পঞ্চম দিনের মিশন কি ছিল, আমরা যদি একটু আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ 100 জন পার হয়ে গেছে। আমি এটা এক্সপেক্ট করি নাই,
আমি মনে করেছিলাম হয়তো প্রথম দিন, দ্বিতীয় দিন, গতকালকে আমাদের 40 জন ছিল, আজকে হয়তো এরকমই থাকবে, বাট আলহামদুলিল্লাহ 100 জন পার হয়ে গেছি আমরা। 100 জনই আছি, 2 জন তো আমি, আমার 2টা আইডি, আর তোমরা 100 জন আছো। সো দ্যাটস আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমাদের ফিফথ ডেতে আমাদের কি করা উচিত? এটা ছিল আমাদের একটু চিকন করে নিই এটাকে। ফিফথ ডে, পঞ্চম ডে, এটা হচ্ছে আমাদের প্রথম দিন, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন। তাহলে আমাদের পঞ্চম দিন এই যে এই কাজটা করা উচিত, ফিজিক্সের চ্যাপ্টার 1 এর বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলা উচিত। ফিজিক্সের চ্যাপ্টার 1 এর বোর্ড কোয়েশ্চেন গুলো আমাদের সলভ করে ফেলা উচিত। তারপর পঞ্চম দিন যেহেতু বলেছি আমরা, পঞ্চম দিনে আমাদের আর কি করা উচিত? পঞ্চম দিনে আমাদের এই তো চ্যাপ্টার 3 এর বোর্ড কোয়েশ্চেন সলভ করা উচিত। কেমিস্ট্রি চ্যাপ্টার 3, আজকে আমরা চ্যাপ্টার 3 এর ওভারঅল রিভিউ করব। চ্যাপ্টার 3 এর বোর্ড কোয়েশ্চেন সলভ করা উচিত। তারপর এই দিন আর কি করা উচিত আমাদের? এই দিন হচ্ছে ভাইয়ার একটা থিওরি ক্লাস আছে, রিভিউ ক্লাস। আজকে যেটা ক্লাসটা নিচ্ছি আমি, থিওরি রিভিউ 01, এই ক্লাসটা আমরা নিচ্ছি কেমিস্ট্রির উপর। এবং এই দিনে ম্যাথের কি পড়া উচিত? ম্যাথের চ্যাপ্টার 7 এর অল ম্যাথ প্র্যাকটিস করা উচিত। এক্সারসাইজের সবগুলো ম্যাথ প্র্যাকটিস করা উচিত তোমার। তাহলে এই 3টা কাজ হচ্ছে মেইন করা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 1.5 ঘন্টা করে পড়া, মেইন কাজ। এরপর তোমার যে কাজগুলো হবে, যেটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিব ভাইয়া? ডেইলি আমি তোমাদের বলেছি যে কোনো 2টা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্সের, ম্যাথের, কেমিস্ট্রির, যে কোনো 2টা করে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করবা। এতে তোমার এমসিকিউ এর যে ভয় আছে সেই ভয়টা দূর হবে এবং তোমার চ্যাপ্টারগুলো রিভিশনের কাজও হয়ে যাবে। এই ক্ষেত্রে যেটা বলেছি, যে কোনো বোর্ড কোয়েশ্চেন বা তুমি তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার টেস্ট পেপার থেকে পরীক্ষা দিতে পারো। সোজা কথা, এমন একটা টার্গেট নাও যে তুমি ডেইলি 30টা করে এমসিকিউ সলভ করবা। 30টা এমসিকিউ সলভ করবা, ফিজিক্সের 30টা, কেমিস্ট্রির 30টা এন্ড ম্যাথের 30টা। তাহলে ডেইলি তুমি এরকম একটা চ্যালেঞ্জ নাও, ঠিক আছে, যে ডেইলি আমি 30টা করে এমসিকিউ সলভ করব, 30টা করে এমসিকিউ সলভ করব, ঠিক আছে, ফিজিক্সের 30টা, ম্যাথের 30টা, কেমিস্ট্রি 30টা ডেইলি। তাহলে এইভাবে তুমি যদি পড়ো, আমরা দেখিয়েছিলাম যে ডেইলি 6.5 ঘন্টার বেশি তোমাকে পড়তে হবে না। 6.5 ঘন্টা পড়লেই মোর দ্যান ইনাফ প্রিপারেশন। বুঝতে পারছো? 2টা মডেল মিলিয়ে 50টা কোয়েশ্চেন থাকে, কিন্তু সেই 50টা কোয়েশ্চেন তোমার এই 5টা সাবজেক্ট চ্যাপ্টারের উপর থাকবে না। সেটা ওভারঅল 14টা চ্যাপ্টার, ফিজিক্সের 14টা চ্যাপ্টারের উপর 25টা কোয়েশ্চেন থাকে একটা মডেল কোয়েশ্চেনে। তোমার তো সেই 14টা চ্যাপ্টার লাগবে না, তোমার লাগবে 5টা চ্যাপ্টার। তো সেই 5টা চ্যাপ্টারে তুমি ক্যালকুলেশন করে দেখবে 25টার মধ্যে হয়তো 10 থেকে 12টা তোমার 5টা চ্যাপ্টারের কোয়েশ্চেন আছে, বাকিগুলো অন্য চ্যাপ্টারে, তো ওগুলো দরকার নেই। ঠিক সেম ভাবে কেমিস্ট্রি তোমার যতগুলো চ্যাপ্টার সবগুলোর উপরে 25টা কোয়েশ্চেন। সো অবভিয়াসলি তোমাকে তো 25টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হচ্ছে না, তোমাকে দেখা যাবে 10 থেকে 12টা অ্যান্সার করছো। এভাবে ম্যাথেরও অ্যান্সার করবা। যাদের বায়োলজি আছে, আসলে আমি বায়োলজি ততটা এক্সপার্ট না, একটা সময় ছিলাম যখন তোমাদের বয়সে ছিলাম, তখন বায়োলজি অনেক ভালো পড়তাম, বেশি ভালো পারতাম না, হাইস্ট নাম্বার পাইতাম না, বাট ধরো থার্ড হাইস্ট, ফোর্থ হাইস্ট এরকম পাইতাম, সেকেন্ড হাইস্ট এরকম পাইতাম। তো সেক্ষেত্রে আমি তোমরা হায়ার ম্যাথের জায়গায় বায়োলজিটা চেঞ্জ করে নাও, বায়োলজির একটা রুটিন বানিয়ে নাও, আগামী 30 দিনের জন্য বায়োলজির একটা রুটিন বানিয়ে বায়োলজি গুলো রিভিশন দেওয়া শুরু করো, ঠিক আছে, এবং সেক্ষেত্রে বায়োলজির 30টা করে এমসিকিউ সলভ করো, দেখবা যে আলহামদুলিল্লাহ তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন তোমরা পাবা। আমি শুরুর অলমোস্ট 20 মিনিটই তোমাদের সাথে এই কথাগুলো বললাম এবং আমার মনে হয় এই কথাগুলো বলাটা খুবই জরুরি ছিল। এখন আমরা আমাদের পড়াটা শুরু করি, একটু রিভিশন শুরু করি, চ্যাপ্টার 3 রিভিশন শুরু করব। চ্যাপ্টার 3 একদমই সহজ, তোমরা জানো চ্যাপ্টার 3 একদমই সহজ, এটা কঠিন তেমন কিছুই না, জাস্ট তোমাকে একটু পড়তে হবে, এই তো, জাস্ট তোমাকে একটু হবে। আদার দেন দ্যাট আমার মনে হয় চ্যাপ্টার 3 তে এত ঝামেলা হওয়ার কথা না। এবং টেস্ট পেপারে ম্যাথ গুলো সলভ করতে হবে, কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিব, ঠিক আছে। এবং তোমরা জানো আমার এই ভিডিওগুলো ইউটিউবেও যাচ্ছে, প্রতিদিন ইউটিউবে যাচ্ছে, তোমাদের গ্রুপে থাকতেছে, আমার গ্রুপে বাইনারি স্কুলের গ্রুপে থাকতেছে,
ঠিক আছে, সব গ্রুপে আমি রাখার চেষ্টা করছি। তোমরা চাইলে সেখান থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু দাঁড়াও। কোথায় চলে গেল? আচ্ছা পেয়েছি। বইটা খুলে দেখে নিচ্ছি যে তোমাদের এখানে কি কি আমি পড়াবো। বাইনারি স্কুল লাইফ কোথায়? এই তো কেমিস্ট্রি বই। ফাইন, বই পেয়ে গেছি। আমরা চ্যাপ্টার 3 তে চলে যাই। আমরা কেমিস্ট্রির জন্য মিশন 35 এ একটা নতুন নোট খুলে ফেলি কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে কেমিস্ট্রি এবং আজকে আমাদের ডে 4। ঠিক আছে, মানে ডে 5, ওভারঅল ডে 5। মিশন 35 এ আমাদের ডে 05 আজকে। ফাইন। তো মিশন 35 এর আজকের মিশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। আজকে আমরা চ্যাপ্টার 3 পড়বো এবং চ্যাপ্টার 3 হচ্ছে, আমরা জানি পরমাণুর গঠন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে ক্ষেত্রে শুরুতে আমাদের কি আছে? শুরুতে আমাদের পরমাণুর, যে আমরা জানি বা আমাদের আশেপাশে যে পদার্থগুলো রয়েছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে আমরা এই পর্যন্ত যেগুলোকে ভাঙলে অন্য কোনো মৌল পাওয়া যায় না, যেগুলোকে ভাঙলে শুধু ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা মৌলিক পদার্থ বলি। মৌলিক পদার্থ আমরা টোটাল 118টা মৌল আবিষ্কার করেছি। আমরা টোটাল আমাদের পরিবেশে 118টা মৌল আবিষ্কার করেছি। 118টা মৌল আমরা আবিষ্কার করেছি, যার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে 118টা মৌল আমরা আবিষ্কার করেছি বা পাওয়া যায়, যে ক্ষেত্রে আমাদের 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় বা নেচারে পাওয়া যায়, আর বাকি 26টা হচ্ছে আমাদের, আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করেছি। ঠিক আছে, দেখো বলে কৃত্রিম মৌল। তাহলে মৌলিক পদার্থ কোনগুলো? মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হচ্ছে একাধিক মৌলিক পদার্থ মিলে যেটা হয় সেটাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। পরমাণু ও অণু। পরমাণু ও অণু আমরা জানি আমাদের মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলা হয় পরমাণু। এটা কে আবিষ্কার করেছিল? পরমাণু কে আবিষ্কার করেছিল? পরমাণুর নামকরণ কে করেছিল? কেউ কি বলতে পারবা? অ্যাভোগাড্রো কি নামকরণ করেছিল পরমাণুর? অ্যাভোগাড্রো কি নামকরণ করেছিল পরমাণুর? আচ্ছা, তোমরা এটা কমেন্টে জানাও, আমি বলছি। তাহলে আমাদের মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে আমরা পরমাণু বলতে পারি। এরকম কতগুলো পরমাণু একসাথে মিলে একটা অণু হিসেবে আচরণ করে। ইভেন তোমাদের একজন এসএসসি স্টুডেন্টস আমাকে বলেছে, গত পরশুদিন আমাকে বলেছে যে ভাইয়া আমার অণু পরমাণুতে ঝামেলা হয়, কোনটা অণু কোনটা পরমাণু এটা আমি বুঝি না। দেখেছো, তোমাদের লেভেলের একটা স্টুডেন্ট, এসএসসি স্টুডেন্ট, আমাকে বলেছে যে অণু পরমাণুর মধ্যে নাকি ঝামেলা হয়, কোনটা অণু কোনটা পরমাণু সে বুঝতে পারে না। একটু খেয়াল করো তো, তুমি আমাকে বলো অণু পরমাণু কি? পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট একক, পরম অণু। আর সেই পরমাণুগুলো, কয়েকটা পরমাণু একসাথে হয় একটা অণু তৈরি করে। বড় অণু হচ্ছে বড়, পরমাণু হচ্ছে ছোট। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু এগুলো বলে ফেললাম। মৌলিক প্রতীক, যে কোনো মৌল, আমরা যে 118টা মৌল আছে সেই মৌলগুলোর ইংরেজি নামের প্রথম অক্ষর বা প্রথম দুই অক্ষর মিলে সংক্ষেপে আমরা সেই মৌলটাকে প্রকাশ করি, যেটাকে আমরা বলি মৌলের প্রতীক। মৌলের প্রতীক তোমরা জানো, তোমাদের কিন্তু প্রতীক লেখার নিয়ম আসে। তোমাদের কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে বলা হয় প্রতীক লেখার নিয়ম বলো। সো এই প্রতীক লেখার নিয়মও কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে প্রতীক লেখার নিয়ম,
প্রতীক লেখার নিয়ম আমাদের জানতে হবে। আমরা জানি নরমালি ইংরেজি অক্ষরের যে প্রথম হরফটা রয়েছে, প্রথম লেটার, সেটা বড় হাতের দিয়ে আমরা সে মৌলের নামকরণকে বা প্রতীক প্রকাশ করি। যেমন হাইড্রোজেনের H, রাইট? অক্সিজেনের O, নাইট্রোজেনের N। তাহলে সেক্ষেত্রে প্রতীক লেখার নিয়মগুলো তুমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিবা। তোমাদের এখানে 3টা নিয়ম আছে। একটা হচ্ছে ইংরেজি লেটারের প্রথম অক্ষর, তারপর যদি দুইটা একই রকম একই প্রথম অক্ষরের মৌল চলে আসে, সেক্ষেত্রে তার পরের অক্ষরটাকে ছোট হাতের করে লিখতে হয়। যেমন কার্বনের ক্ষেত্রে আমরা সি লিখতে পারি। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি লিখবো? ক্লোরিনের ক্ষেত্রে বা ক্যালসিয়ামের ক্ষেত্রে কি লিখবো? ঠিক আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি লিখবো? তখন এটাকে সি এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে দুইটাই সি দিয়ে শুরু হচ্ছে। যেহেতু একাধিক মৌল পেয়ে গেছি, তাহলে দ্বিতীয়টাকে আমার আরেকটা ছোট একটা অক্ষর সি এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। এন্ড ফাইনালি আরেকটা ছিল, যেটা হচ্ছে আমাদের বেশ কিছু ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসবে। ল্যাটিন ওয়ার্ড দিয়ে বা ল্যাটিন ওয়ার্ড, বিভিন্ন মৌলের ল্যাটিন নাম কি, সেটা কিন্তু এমসিকিউতে অবশ্যই আসতে পারে। যেহেতু চ্যাপ্টার কমাই দিছে, এই প্রত্যেকটা জিনিস তোমাকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে। তোমরা জানো সোডিয়ামের ল্যাটিন নাম? সোডিয়ামের ল্যাটিন নাম কি? সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম। দেখবা বেশিরভাগ ল্যাটিন নামের শেষে আম কথাটা থাকে, বেশিরভাগ ল্যাটিন কথাটার শেষে আম কথাটা থাকে। ঠিক আছে, যেমন পটাশিয়াম ল্যাটিন নাম কি? পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ঠিক আছে, তো সবসময় খেয়াল করবে, এটা একটা টেকনিক, যে কোনো কিছু ল্যাটিন নাম লিখতে বা বুঝতে গেলে লাস্টে আম কথাটা থাকে, সবসময় আম কথাটা, বেশিরভাগ ক্ষেত্রে আম কথাটা থাকে। টিন হচ্ছে স্ট্যানাম। তোমরা জানো টিনকে লেখা হয় স্ট্যানাম দিয়ে, STANNUM, স্ট্যানাম, যেটাকে আমরা SN দিয়ে রিপ্রেজেন্ট করি না। ক্যালিয়ামকে আমরা K দিয়ে রিপ্রেজেন্ট করি, নাট্রিয়ামকে আমরা সোডিয়াম Na এভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে এরকম কিছু ল্যাটিন ওয়ার্ড দিয়ে আমাদের বিভিন্ন ধরনের মৌলের নামকরণ করা হয় বা প্রতীক লেখা হয়। বিশেষ করে আমাদের মার্কারি আছে আয়রন হচ্ছে ফেরাম, তোমরা জানো। টাংস্টেন হচ্ছে উলফ্রাম হচ্ছে W, লেড হচ্ছে প্লাম্বাম PB। এই প্রত্যেকটা জিনিস তোমার এমসিকিউর জন্য লাগবে, এই প্রত্যেকটা ইনফরমেশন তোমার এমসিকিউর জন্য মাস্ট লাগবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রতীকের ল্যাটিন নাম আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ফাইন। সো এই ছিল মোটামুটি আমাদের প্রতীক লেখার নিয়ম। 3টা নিয়ম ছিল, 3টা নিয়ম আই থিঙ্ক আমরা এক্সপ্লেন করে ফেলেছি। একটা নিয়ম, 2টা নিয়ম, এন্ড ফাইনালি 3টা নিয়ম, যে ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, তখন সেম ফার্স্ট লেটার মিলে গেলে দ্বিতীয় নিয়ম, আর এটা হচ্ছে ফার্স্ট লেটার দিয়ে আমাদের প্রতীকের নামকরণ দিতে হয়। সংকেত আমরা জানি, এই যে বিভিন্ন ধরনের অণু তৈরি হয়, সেক্ষেত্রে অণুগুলোকে যে রিপ্রেজেন্ট করা হয় যেভাবে, সেটাকে আমরা বলতে পারি সংকেত বা ফর্মুলা। এটাকে ইংলিশে বলা হয় ফর্মুলা। যেমন পানির ফর্মুলা কি? পানির ফর্মুলা হচ্ছে H2O ফর্মুলা, বা আমরা সংকেত বলতে পারি, এটা সংকেত। তাহলে পানির সংকেত বা বিভিন্ন অণু পরমাণু সংকেত কিভাবে লেখা হয়? যতগুলো অণু পরমাণু নিয়ে গঠিত, সেটা নিচে তার সংখ্যা লিখে দিতে হয়। H2O, হাইড্রোজেনের নিচে 2 দিয়ে দিতে হয়, কারণ এখানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে। বা কি অনুপাতে আছে সেই অনুপাতটা হচ্ছে আমরা সংকেতে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলতে পারি, কি বলা যায়, ম্যাগনেসিয়াম, আচ্ছা এটা দরকার নাই। তাহলে মোটামুটি সংকেত দিয়ে কি বোঝা যায় তোমরা জানো? আণবিক সংকেত। আমাদের এরকম কিন্তু কিছু ম্যাথ ছিল, মনে আছে? যে ওই যে তোমার আণবিক সংকেত দিয়ে সাধারণ সংকেত নাকি জানি বের করতে হয়, ওই অনুপাত দিয়ে। কার্বনের অনুপাত হচ্ছে এতটুকু, হাইড্রোজেন হচ্ছে এতটুকু আছে, তারপর তাদের রেশিও নিতে হয়, রেশিও থেকে
তাদের আণবিক ভর দেয়া থাকে, সেখান থেকে তাদের আণবিক সংকেত বের করতে হয়। এই টাইপের ম্যাথ তোমরা করে আসছো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আণবিক সংকেত কি জিনিস? সংকেত হচ্ছে আমরা বলতে পারি কোনো একটা পরমাণু বা কোনো একটা অণু যেই পরমাণুগুলো দিয়ে তৈরি, কোনো একটা অণু যে পরমাণুগুলো দিয়ে তৈরি, সেই পরমাণুগুলোর অনুপাত কি অনুপাতে আছে সেটাই হচ্ছে আণবিক সংকেত বা ফর্মুলা। পরমাণুর ভেতরে কণা, আমরা জানি পরমাণুর ভেতরে মেইনলি তার একদম একটা পরমাণুর গঠন সম্পর্কে সর্বপ্রথম রাদারফোর্ড কথা বলছে। রাদারফোর্ড বলছে যে পরমাণুর ভেতরে একটা কঠিন অংশ থাকে যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। পরমাণুর ভেতরে যে কঠিন অংশটা থাকে সেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসটা একদম ঘন, রাইট? নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ঘন একটা জায়গা, খুবই ঘন একটা জায়গা। এবং ইলেকট্রনগুলো দেখা যায় তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করে। এবং এর ভেতরে কি থাকে? নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে নিরেট, এর ভেতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। ঠিক আছে? তো আমাদের হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থাকে কক্ষপথে। এবং রাদারফোর্ড বলেছে আমাদের সৌরজগতে যেমন সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরে, ঠিক সেম ভাবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে এক্ষেত্রে রাদারফোর্ড একটা ভুল করছে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথমে চাইবে, রাদারফোর্ডের পরমাণু মডেল দাও। তাহলে সে পরমাণু মডেলে মেইনলি সে তিনটা কথা বলছে। একটা কথা বলছে পরমাণুর ভেতরে বেশিরভাগ অংশই ফাঁকা, বেশিরভাগ অংশই ফাঁকা। এবং তোমরা জানো এটা হচ্ছে সে একটা পরীক্ষা করেছিল, সে পরীক্ষার মধ্যে সেটা একটা খুব পাতলা একটা পাত নিয়েছিল। তোমরা জানো এই পরীক্ষাটা হয়তো দেখেছো তো তোমরা, রাদারফোর্ডের পরীক্ষা, যেখানে সে খুব পাতলা একটা স্বর্ণের পাত নিয়েছিল। সেই স্বর্ণের পাত নিয়ে সে একটা টেস্ট করেছিল। সে আলফা, এটাকে আলফা কণা পরীক্ষা বলা হয়। রাদারফোর্ডে আলফা কণা পরীক্ষা, তোমরা কি নাম শুনেছো? রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিল পরমাণু গঠন সম্পর্কে জানার জন্য, সেটাকে বলা হয় আলফা কণা পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ভেরি গুড। আলফা পার্টিকেল বিচ্ছুরণ পরীক্ষা, ভেরি গুড। আলফা পার্টিকেলটা কি আমাকে কেউ বলতে পারবা? আলফা পার্টিকেলটা কি বা আলফা কণা মানে কি? অনেকেই ডেমোক্রিটাস, ভেরি গুড, এটা আনসার পাইছি। এই তো, পরমাণু বা আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক সেটাকে ডেমোক্রিটাস কি নাম দিয়েছিল? অ্যাটম নাম দিয়েছিল না, পরমাণু নাম দিয়েছিল। ভেরি গুড। উলফ্রাম প্লাম্বাম হাইড্রুর গিরাম, যেটা হচ্ছে মার্কারি। ভেরি গুড, ভেরি গুড। আমাকে একটু বলো হিলিয়াম। আচ্ছা, ভেরি গুড। হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম 2+, হিলিয়াম 2+। তাহলে আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আলফা, এটাকে বলা হয় আলফা এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। তোমরা এটা আগে পড়েছো, ভেরি গুড, ভালো লাগছে। এবং এই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টে এই যে আলফা কণা ইউজ করছিল, সেই আলফা কণাকে আসলে এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস ছিল, ঠিক আছে? হিলিয়াম 2+ ছিল। হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় ধনাত্মক। ভেরি গুড। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বলতে হবে, হিলিয়াম নিউক্লিয়াস বলতে হবে, ঠিক আছে? মুনতাহা। তখন সে এখান থেকে এই আলফা পার্টিকেল গুলা থ্রো করেছিল, তখন কিছু কিছু পার্টিকেল পেছনে গিয়ে পর্দা, এখানে একটা পর্দা ছিল, সেই পর্দার মধ্যে আভা সৃষ্টি করেছিল। আর কিছু কিছু পার্টিকেল ব্যাক করেছিল, তোমাদের পরীক্ষাগুলো দেখেছো, আই থিঙ্ক তোমরা এই পরীক্ষাগুলো দেখেছো, যেভাবে করে করে পাঠানো হয় ডিরেক্টলি রেগুলো চলে যায়। এই যে আমাদের আলফা পার্টিকেল গুলো ডিরেক্টলি এভাবে চলে যায়, কিছু কিছু জিনিস এভাবে এসে এভাবে আলটিমেটলি বেঁকে যায়, রাইট? কিছু কিছু পার্টিকেল এভাবে এসে এভাবে বেঁকে যায়, এভাবে বেঁকে যায়। আর কিছু কিছু পার্টিকেল গিয়ে ডিরেক্টলি আবার ফেরত আসে। সো এতে রাদারফোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে আমার পরমাণুর ভেতর অধিকাংশ অংশ ফাঁকা, কারণ এই যে আলফা পার্টিকেল গুলো ভেতর ভেদ করে চলে যেতে পারছিল, তাহলে এটা ফাঁকা। মাঝখানে একটা অংশ থাকে যেটাকে নিউক্লিয়াস বলেছিল। তারপর সে বলেছিল যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতেছে, সৌরজগতে যেমন ঘোরে তেমন সৌরজগতের গ্রহগুলোর মতো
ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারপাশে ভাবে রোটেট করছে। এই তো মোটামুটি রাদারফোর্ড এই কথাগুলো বলেছিল। এই ক্ষেত্রে রাদারফোর্ড কিছু ভুল করেছিল। এবং সে আরেকটা সিদ্ধান্ত কথা বলেছে, যদিও সেটা হচ্ছে এই পরমাণুর অভ্যন্তরে হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট জায়গা। পরমাণুর অভ্যন্তরে যে একদম নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জবাহী। কেন ধনাত্মক চার্জবাহী বুঝলো? কারণ এই যে সে যে রেগুলার পাঠাচ্ছিল এটা বেঁকে যাচ্ছিল। এটা যেহেতু আলফা পার্টিকেল বা ধনাত্মক হিলিয়াম, তাহলে বেঁকে যাবে কেন? অবশ্যই এখানে কোনো ধনাত্মক চার্জ ছিল, যার কারণে তাকে দূরে সরাই দিয়েছিল ধনাত্মক চার্জগুলোকে। তাহলে সেখান থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছিল যে ভেতরের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এক্ষেত্রে সে কিছু ভুল করেছিল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা শিখব। এটা প্রায়ই আসে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। পরমাণু মডেল আমরা বললাম তিনটা কথা সে ইম্পর্টেন্ট কথা বলেছে। তিনটা কথাকে নিজের ভাষায় লিখে দিলে হয়ে যাবে। একটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছে, আরেকটা বলছে যে ভেতরে অধিকাংশ স্থান ফাঁকা, আরেকটা বলছে নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই তিনটা কথা সে বলছে। আচ্ছা, একটা মিনিট সময় দাও, আমি একটু আসতেছি। একটা মিনিট আমাকে একটু সময় দাও ভাইয়াকে। আচ্ছা ভাইয়া চলে আসছি। তাহলে যেটা বলছিলাম যে তিনটা কথা বলছে। নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, তারপর গ্রহের সাথে তুলনা করছে, ইলেকট্রন গুলো গ্রহের মতো ঘুরতেছে। তারপর কথা সে বলেছে যে আমাদের অধিকাংশ স্থান ফাঁকা। এই তিনটা কথা সে মেইনলি বলেছিল, যার মধ্যে সে কিছু কথা ভুল বলেছে, তার কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন প্রথম সীমাবদ্ধতার মধ্যে আমরা বলতে পারি যে সে এই কক্ষপথে যে ঘুরতেছে ইলেকট্রন গুলো সেটা আকার সম্পর্কে কিছু বলে না। সীমাবদ্ধতা গুলো দেখো, সীমাবদ্ধতাগুলোর মধ্যে কি প্রথমত সে কক্ষপথের আকার সম্পর্কে কিছু বলেনি। তাহলে কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেয় নাই, আকার কিছু বলে নাই, ঠিক আছে, ধারণা দেয়নি। তারপর পরবর্তী আরেকটা কি ভুল ছিল, সৌরজগতের সাথে তুলনা করছে। সূর্য আর পৃথিবী গ্রহের মাঝখানে তো মহাকর্ষীয় বল কাজ করে, কিন্তু এবং গ্রহগুলো তো কোনো চার্জ যুক্ত না, বাট এক্ষেত্রে ইলেকট্রন তো চার্জ যুক্ত। সৌরজগতের সাথে তুলনা করছে, এটা তার ভুল ছিল। সৌরজগতের সাথে তুলনা, এটা তার একটা ভুল ছিল। 3 নম্বর কি ভুল ছিল, আমরা চুম্বকীয় তত্ত্ব আছে, সেই তত্ত্ব অনুযায়ী কোনো চার্জ যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমান্বয়ে শক্তি হারিয়ে কেন্দ্রে চলে আসে। সেক্ষেত্রে আমার এই মডেলটার অস্তিত্বই নষ্ট হয়ে যাচ্ছে। ইলেকট্রনটা যেহেতু চার্জ যুক্ত, তাহলে এটা তো আস্তে আস্তে শক্তি হারায় আস্তে আস্তে সে তো কেন্দ্রে চলে আসবে। তখন এই কেন্দ্র থেকে আলাদা করা যে মডেলটা সেটা আর অস্তিত্ব থাকবে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বকে এটা কি করেছে, ম্যাক্সওয়েলের তত্ত্বকে মানে নাই, ঠিক আছে, ম্যাক্সওয়েলের তত্ত্বকে মানে নাই, তত্ত্ব মানে নাই। মোটামুটি তিনটা বললে আই থিঙ্ক তোমার জন্যই না। এছাড়া আরেকটা পয়েন্ট ছিল, যদিও তুমি ইন্টারের বই থেকে আরো 4-5টা পয়েন্ট বের করতে পারবা, এত পয়েন্ট দরকার নেই, মিনিমাম 4টা পয়েন্ট দিলে ইনাফ, ঠিক আছে। একটা পয়েন্ট ছিল সে আসলে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট যদি পরমাণু হয়
সেক্ষেত্রে সেটা কিভাবে ট্রাভেল করবে সেটা সম্পর্কে কিছু বলে নাই। কিভাবে ট্রাভেল করে ইলেকট্রনগুলো সেটা সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। এরপর আমরা জানি বোর 1913 সালে নতুন একটা মডেল নিয়ে আসছে, যেটাকে বোর পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেল অনেক কিছুকেই, অনেক সমস্যাগুলোকে সে সলভ করে ফেলছে, এবং তার ক্ষেত্রে তার 3টা বক্তব্য ছিল। আমরা জানি বোর পরমাণু মডেলের মেইনলি 3টা বক্তব্য ছিল। কি কি বক্তব্য? তার বক্তব্যগুলো কি কি ছিল? প্রথম বক্তব্য ছিল পরমাণু ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাহলে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে ইলেকট্রনগুলো, ঠিক না? কক্ষপথে ঘুরে, যাদেরকে বলা হয় অরবিট, যাদেরকে আমরা অরবিট বলি। এবং সেই অরবিটে ঘোরা অবস্থায় থাকা অবস্থায় সে কোনো শক্তি শোষণ করে না, শক্তি বিকিরণও করে না। যে কোনো একটা পার্টিকুলার অরবিটে থাকা অবস্থায় সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। 2 নম্বর পয়েন্ট কি ছিল? mvr ইকুয়াল টু nh/2π। সে বলছে mvr কে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কেমন হলো ভাইয়া? কৌণিক ভরবেগ কেমন হলো ভাইয়া? দেখো, m আর v মিলে কি ভরবেগ না? তার সাথে ব্যাসার্ধ গুণ হয়ে গেলে সেটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে বলা হচ্ছে কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর গুণিতক। h/2π এর গুণিতক। আর তারপর 3 নম্বর পয়েন্টে সে বলছে কোন ইলেকট্রন চাইলেই লাফ দিয়ে উপরের কক্ষপথে বা নিচের কক্ষপথে চলে আসতে পারে। এই ক্ষেত্রে সে যে শক্তি শোষণ বা বিকিরণ করবে এটা হবে ডেল্টা ই সমান সমান E2 মাইনাস E1 সমান সমান h নিউ বা hc বাই ল্যামডা। তাহলে এই যে ইলেকট্রন গুলো চাইলে কক্ষপথ থেকে, অনেকগুলো কক্ষপথ আছে, এক কক্ষপথ থেকে জাম্প করে আরেক কক্ষপথে চলে আসতে পারে। এই ক্ষেত্রে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে চলে আসবে বা উপরের কক্ষপথে চলে যাবে, তখন সে কি করবে? তখন সে যে শক্তির একটা বিকিরণ করবে, এবং এই শক্তির বিকিরণ হবে ডেল্টা ই h নিউ। নিউ মানে এখানে নিউ হচ্ছে, নিউকে বলা হয় কম্পাঙ্ক। নিউ হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু বেশ কিছু ম্যাথ আসতে পারে। তোমাদের এই দুটো ফর্মুলা থেকে বেশ কিছু ম্যাথ আসতে পারে। ইন্টারে লেভেল থেকেও ম্যাথ দিয়ে দিতে পারে, কারণ এখন যেহেতু চ্যাপ্টার কমায় দিছে, এখান থেকে কিন্তু ইন্টারের লেভেল থেকেও ম্যাথ আসতে পারে। সো আমি আগে থেকে সাবধান করে নিচ্ছি, তোমাদের ইন্টারের লেভেল থেকেও পড়াগুলা কিছু করতে হবে, কিছু জানতে হবে, ঠিক আছে? আর বোর যে শুধু সব সঠিক কথাই বলছে এমন না, বোরেরও কিছু সীমাবদ্ধতা ছিল। বোর পরমাণু মডেলেরও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সেক্ষেত্রে তার সীমাবদ্ধতাগুলো কি এটা হয়তো তোমরা ভালো করে বোঝো না, বাট আরেকটু বড় হলে বুঝবা। প্রথম সীমাবদ্ধতা ছিল সে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে। ঠিক আছে, যদি একটা ইলেকট্রন থাকে তখন কেমন হবে? একটা ইলেকট্রন থাকলে তখন কেমন হবে? বর্ণালী। বর্ণালী তোমরা জানো না? বর্ণালী মানে হচ্ছে যখন ধরো এই একটা ইলেকট্রন জাম্প করে অন্য একটা কক্ষপথে যায়, তখন যন্ত্রের সাহায্যে একটা বর্ণালী বা একটা স্পেকট্রাম পাওয়া যায়, একটা স্পেকট্রাম বানানো যায়, হ্যাঁ, যে সে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বিকিরণ করলো, সেই আলোটা, সে আলোটা কেমন, ঠিক আছে? এরকম কিছু বৈশিষ্ট্য অ্যানালাইসিস করে বের করা যায়। তো সেক্ষেত্রে সে শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, একাধিক পারে নাই। একাধিক ইলেকট্রন থাকলে সেটা কি হবে সেটা সে বলতে পারে নাই। তারপর এই যে যখন একটা ইলেকট্রন অন্য একটা কক্ষপথে চলে যায় জাম্প করে, তখন পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু দেখা যায় সেখানে অনেকগুলো রেখা পাওয়া যায়। তো এই জিনিসটা ব্যাখ্যা করতে পারে না, এটাকে বলা হয় জিম্যান ও স্টার্কের প্রভাব, জিম্যান অ্যান্ড স্টার্ক ইফেক্ট, তোমরা হয়তো শুনছো। আর 3 নাম্বার হচ্ছে সে বলছে শুধুমাত্র কক্ষপথগুলো বৃত্তাকারই হতে পারে, কিন্তু আমরা দেখবো বা আমরা জানি কক্ষপথ কিন্তু শুধু বৃত্তাকার না,
উপবৃত্তাকারও হতে পারে। তাহলে এই তিনটা সীমাবদ্ধতা তার ছিল। তাহলে একাধিক ইলেকট্রন থাকলে কেমন হবে সেটা সে বলতে পারে নাই। থাকলে কেমন হবে সেটা বলতে পারে নাই। তারপর সে বর্ণালীতে একাধিক রেখা, বর্ণালীতে একাধিক রেখার কারণ, উৎপত্তির কারণ এক্সপ্লেন করতে পারে নাই, রেখার কারণ বলতে পারে নাই। এবং 3 নাম্বার হচ্ছে সে বলছে শুধু বৃত্তাকার, কিন্তু আমরা দেখছি কক্ষপথ বা আমরা জানি উপবৃত্তাকারও কিন্তু হতে পারে, আরো কমপ্লেক্স আকৃতিরও হতে পারে। তাহলে এই ছিল মোটামুটি রাদারফোর্ড বোর পরমাণু মডেল, তাদের ব্যাখ্যা এবং তাদের সীমাবদ্ধতাগুলো। এখান থেকে প্রায় কোশ্চেন আসে এবং আসছেও, অনেকবার আসছে। তোমরা ইন্টারের বই থেকে আরো একটা দুইটা পয়েন্ট তোমরা নিজেরা লিখে নিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, উপবৃত্তাকার, ভেরি গুড। শক্তি স্তর, কৌণিক ভরবেগ, বিকিরিত শোষিত শক্তির পরিমাণ, ভেরি গুড। তিনটা পয়েন্ট বোরের। স্যার ওই স্প্রিং এর মতো তত্ত্বটাই তো ভুল, তাহলে ম্যাক্সওয়েল ভুল, আর ভুলে তত্ত্বের মাধ্যমে তুলনা করে রাদারফোর্ডকে সীমাবদ্ধ বলা, এটা কি ঠিক? আচ্ছা, স্প্রিং এর মতো যে তত্ত্বটা ভুল, এটা তোমাকে কে বলেছে? ম্যাক্সওয়েল। আচ্ছা শোনো, সবসময় পদার্থবিজ্ঞানে যে তত্ত্বগুলো আসে বা নতুন কোনো সূত্র যখনই আবিষ্কার করা হয়, তখন অবশ্যই আগের সূত্রগুলোকে সত্য মেনেই তোমাকে নতুন সূত্র আবিষ্কার করতে হবে। তুমি এখন বলতে পারবা না যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ভুল ফর্মুলা। ঠিক আছে? তাহলে পদার্থবিজ্ঞানে যখনই নতুন কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করা হয়, তখন আগের সকল তথ্যকে বা আগের সকল এস্টাবলিশড ফ্যাক্ট গুলাকে মেনেই তোমাকে সূত্র আবিষ্কার করতে হবে। তখনকার সময়ে এই ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল সেটা সঠিক ছিল, সেটা প্রতিষ্ঠিত একটা তত্ত্ব ছিল এবং ম্যাক্সওয়েল প্রমাণ করে গিয়েছিল এবং সেটা সর্বজন স্বীকৃত ছিল যে একটা চার্জ যখন বৃত্তাকারে ঘোরে তখন সে শক্তি ছেড়ে দেয়, শক্তি ছেড়ে দিয়ে 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 সে নর্মালি একদম সেন্টারে চলে আসে। যেহেতু সেটা সর্বজন স্বীকৃত ছিল ওই সময়ে, সেহেতু আমরা বলতে পারি আমাদের যে রাদারফোর্ড আছে সে ভুল করেছে। বুঝতে পেরেছো? তাহলে যখন এখন তুমি একটা সূত্র আবিষ্কার করতে চাও, তুমি কিন্তু বলতে পারবা না যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হবে না। তোমাকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মেনে নিয়েই নতুন কোন সূত্র আবিষ্কার করতে হবে। আর যদি তুমি সেটাকে ভুল প্রমাণ করো যে না ওইটাই ভুল ছিল, সেক্ষেত্রে ওইটার পিছনে তোমাকে অনেক রিসার্চ দেখাতে হবে, অনেক ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে? ম্যাক্সওয়েলের আচ্ছা ফাইন। তাহলে আমরা বেশ কিছু লিমিটেশনস দেখলাম। এখন আমরা সামনে যাই। শক্তি স্তর। আমরা জানি পরমাণুতে মেনলি অনেকগুলো নিয়ম হয়তো তোমরা জানো, এখানে নাই। পলির বর্জন নীতি নামে একটা নিয়ম আছে, আউবাউ নীতি নামে একটা নিয়ম আছে, হুন্ডের নীতি একটা নিয়ম আছে। তোমরা এই তিনটা নিয়ম অনেকেই হয়তো এখনই তোমরা পারো বা জানো। এই তিনটা নিয়ম তোমরা যদি কেউ জেনে নাও থাকো, জেনে নিবা, এটা তোমাদের লাগবে। কি কি নিয়ম বললাম? একটা হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, এগুলো হচ্ছে ইন্টারের পড়া, বাট তোমাদের লাগবে। আরেকটা হচ্ছে আমাদের আউবাউ নীতি, আউবাউ নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি পরমাণুর গঠন সম্পর্কিত। এই তিনটা নীতি তোমাকে জানতে হবে। অনেকে তোমরা অলরেডি জানো, আমি জানি। নরমালি বেসিক্যালি আউবাউ নীতিটা তো সবাই জানো, ইনডাইরেক্টলি জানো, যে পরমাণুতে ইলেকট্রন গুলো শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, মানে ইলেকট্রন যখন ঢুকবে কোনো পরমাণুতে তখন আগে কম শক্তি স্তরে, তারপর বেশি শক্তি স্তরে, তারপর উচ্চ শক্তি স্তরে ভাবে ঢুকবে। ঠিক আছে? সিঁড়ির মতো সে আস্তে 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 নিচ থেকে উপরে যায়।
এটাকে বলা হয় আউটবাউ নীতি বা বিল্ডিং আপ। হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি বলে পরমাণুতে ইলেকট্রনগুলো এমন ভাবে থাকবে যাতে তার সর্বাধিক সংখ্যক বেজোড় অবস্থায় থাকতে পারে। এগুলো আমরা এক্সপ্লেইন করছি আজ একটু পরে। আর পলির বর্জন নীতি হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না। 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। কোয়ান্টাম সংখ্যা কি এখন তোমরা জানো না, আমরা এক্সপ্লেইন করতেছি একটু পরে। তাহলে এই যে আমরা কক্ষপথ বললাম, কক্ষপথ যেখানে ইলেকট্রনগুলো ঘুরতে পারে, এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। এবং কক্ষপথগুলোকে n এর সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 1 2 3 4 এভাবে করে করে রিপ্রেজেন্ট করা হয়। এবং সেক্ষেত্রে শুধুমাত্র 1 2 3 এটা দিয়েও না, এই প্রত্যেকটা কক্ষপথকে একটা করে নামও দেওয়া হয়। তোমরা জানো এগুলোকে কে, এল, এম, এন এভাবে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, যে n এর মান 1 হলে সেটা হচ্ছে কে তম শেল বা শক্তি স্তর, n এর মান 2 হলে সেটা হচ্ছে l তম শক্তি স্তর, 3 হলে সেটা হচ্ছে m, 4 হলে এটা হচ্ছে n তম শক্তি স্তর। তাহলে প্রত্যেকটা শক্তি স্তর কে ডিনোট করা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে এই শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, ধারণ ক্ষমতা থাকতে পারে, সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে বলা আছে, সেটা হচ্ছে 2n স্কয়ার। একটা কক্ষপথে সর্বোচ্চ 2n স্কয়ার ইলেকট্রন থাকতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় m শেলে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, ধারণ ক্ষমতা কত, তাহলে তুমি জানো যে কোনো শেলের ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2n স্কয়ার। এখন m মানে কি? m মানে হচ্ছে n এর মান কত, 1 2 3। তাহলে m এর মান হচ্ছে 3, n এর মান 3 হলে সেটাকে আমরা m শেল বলতে পারি। তাহলে n ইকুয়াল টু 3 হলে সেক্ষেত্রে আমরা 2 ইন্টু 3 স্কয়ার 18টা। তার মানে m শেলে, m তম শেলে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এইভাবে আমরা চাইলে প্রধান শক্তি স্তর, এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর, শক্তি স্তর অথবা এটাকে আমরা বলতে পারি অরবিট, আমরা বলতে পারি কক্ষপথ, প্রধান কক্ষপথ। এখন এই প্রধান কক্ষপথগুলোকে আমরা আরো বেশ কিছু উপকক্ষপথে বা উপশক্তি স্তরে ভাগ করতে পারি, উপশক্তি স্তরে ভাগ করতে পারি। সেটা কিভাবে করা হয়? সেটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, উপশক্তি স্তর। উপশক্তি স্তর নামে আরেক ধরনের শক্তি স্তর আছে, যে ক্ষেত্রে যে মানগুলো এভাবে আসে, n এর মান যখন সেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটার ফর্মুলা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হয়। যেমন যখন n এর মান 1, যখন আমাদের n এর মান 1, এটাকে l দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ব্র্যাকেটে l দিয়ে দিই। উপশক্তি স্তরকে বা অরবিটালকে l দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বুঝতে পারছো? l এর মান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যখন n ইকুয়াল টু 1 হয়, তাহলে এই সূত্র অনুযায়ী l এর মান কত হবে? l এর মান হবে শুধু 0। দেখো তো বোঝো কিনা? l এর মান, এটা l হচ্ছে উপশক্তি স্তর এবং এটার ফর্মুলা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত হয় l এর মানগুলা। তাহলে n এর মান যখন 1, তার মানে প্রধান শক্তি স্তর, তখন l এর মান কত? 0। 0 থেকে n-1 পর্যন্ত, n এর মান তো 1, তাহলে 1-1 মানে হচ্ছে 0। 0 থেকে 0 পর্যন্ত মানে শুধু 0। তাহলে সেক্ষেত্রে আমরা l এর মান পাচ্ছি 0, l এর মান পাচ্ছি 0। আবার n ইকুয়াল টু যখন 2 হবে, তখন l এর মান কত হবে? 0 থেকে 2-1 বা 1, তার মানে 0 এবং 1, l এর মান হবে 0 এবং l এর মান হবে 1। n ইকুয়াল টু 2 হলে l এর মান 0 এবং 1। ঠিক সেম ভাবে n এর মান যখন 3 হয়, তখন l এর মান কত হবে? 0 1 2। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
এল এর ফর্মুলা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এই ক্ষেত্রে n এর মান যখন 1 হয় তখন l এর মান 0, 0 থেকে 2 - 1 মানে 1 পর্যন্ত, তার মানে 0 আর 1। 3 হলে সেক্ষেত্রে l এর মান হবে 0, 1, 2। তাহলে এই l এর মানগুলোর উপর ডিপেন্ড করে এই উপশক্তি স্তরগুলোকে নাম দেওয়া হয়। সেগুলো কি? l এর মান যখন 0 তখন সেটাকে বলা হয় s, l এর মান যখন 1 তখন সেটাকে বলা হয় p, l এর মান যখন 2 তখন সেটাকে বলা হয় d, l এর মান যখন 3 তখন সেটাকে বলা হয় f। তাহলে এটা হচ্ছে উপশক্তি স্তরের নামকরণ। উপশক্তি স্তরের নামকরণ, ঠিক আছে? 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। এবং এই প্রত্যেকটা শক্তি স্তরে একটা করে ধারণ ক্ষমতা থাকে, ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে। সেই ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলাটা কি? 2 × twice L plus 1। 2 × twice L plus 1 এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা উপশক্তি স্তর কি বললাম? প্রত্যেকটা শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে ভাগ করা থাকে, উপশক্তি স্তরে বিভক্ত থাকতে পারে। সেই ক্ষেত্রে উপশক্তি স্তরকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। উপশক্তি স্তরের ফর্মুলাটা কি ভাইয়া? সেটা হচ্ছে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। মানগুলো, এল এর মানগুলো 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। তাহলে যদি ভাইয়া প্রথম কক্ষপথের কথা চিন্তা করি, n এর মান 1, n এর মান 1 হলে l এর মান কত হবে? 0 থেকে n-1। n এর মান 1 তার মানে 0 থেকে 1 - 1 তার মানে 0, 0 থেকে 0 পর্যন্ত। সো l এর মান একটাই, 0। হ্যাঁ, l এর মান 0 হলে সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে s অরবিটাল। উপশক্তি স্তরকে অরবিটালও বলা হয়, অরবিটালও বলা হয় এটাকে। উপশক্তি স্তরকে অরবিটালও বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে n এর মান 1 হলে l এর মান 0, n এর মান 2 হলে l এর মান 2টা, n এর মান 3 হলে l এর মান 3টা, ঠিক আছে? l এর মান 3টা। তাহলে সেক্ষেত্রে মানে ধরো এই 2 হলে 0 আর 1 মানে শর্টকাট, 3 হলে 0, 1, 2। নাম্বার শুরু হবে 0 থেকে 1 কম পর্যন্ত যায়। 1 হলে একটাই পাওয়া যায়, 0। n এর মান 2 হলে 0 আর 1, 3 হলে 0, 1, 2। এভাবে চাইলে মনে রাখা যেতে পারে। এবং এক্ষেত্রে যেটা বললাম যে এল এর মানের উপর বেস করে আমরা তাদেরকে নামকরণ করতে পারি, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। তোমরা জানো s অরবিটাল দেখতে কেমন? s অরবিটাল দেখতে কিন্তু গোলাকার। s অরবিটাল দেখতে কিন্তু গোলাকার, তোমরা সবাই আসলে জানো। ইলেকট্রন ধারণ ক্ষমতা নিচে লিখে দিই। এবং s অরবিটাল দেখতে তোমরা জানো এটা হচ্ছে গোলাকার বা গোলক আকৃতি, গোলক আকৃতির এরকম করে স্ফিয়ারিক। তারপর p অরবিটাল দেখতে কেমন? এটা হচ্ছে ডাম্বেল, ডাম্বেল আকৃতি, তার মানে এই যে এরকম থাকে px, py অথবা pz। আর ডি অরবিটাল গুলো কি থাকে? ডাবল ডাম্বেল আকৃতি থাকে, ডাবল ডাম্বেল আকৃতি থাকে, যে দুইটা মিলে একসাথে একটা, দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, তারপর হচ্ছে এইভাবে, এইভাবে, আর এইভাবে, এইভাবে। তাহলে আমরা বললাম যে ধরো এটা হচ্ছে শুধু এস অরবিটাল, এটা হচ্ছে যে তিনটা অরবিটাল আছে সেটা px, py, pz। আর এটা হচ্ছে তোমার dxy, dyz, dzx, dx² - y²,
dz স্কয়ার। তাহলে এই d অরবিটালটাকে 5টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। এগুলো আকার নিয়ম তোমরা জানো, আমি জাস্ট প্রতীকী একটা ছবি এঁকে দিলাম। ঠিক সেমভাবে পি অরবিটালকেও 3 ভাগে ভাগ করা যায়, px, py, pz। এবং এগুলোকে কত ভাগে ভাগ করা যায় এটা আরেকটা সংখ্যা দিয়ে বের করা যায়, ওটা এখন আপাতত না শিখাই। ওইটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, বাট ওটা দরকার নাই। আর এস অরবিটালকে ভাঙানো যায় না, এস অরবিটাল একটা থাকে, একটাই গোলকাকৃতির। এইভাবে উপশক্তি স্তর দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায়। প্রথমত উপশক্তি স্তর হচ্ছে কে আমরা অরবিটাল বলে থাকি, উপশক্তি স্তরকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। উপশক্তি স্তরকে মানগুলো সূত্র হচ্ছে 0 থেকে n-1। উপশক্তি স্তরের এল এর মান 0 হলে তাকে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল বলা হয়। এল এর মানের উপর বেস করে আমরা সেই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকতে পারে সেটা বের করতে পারি। 2 × 2s+1। ধরো এল এর মান হচ্ছে, ধরো এই যে এল এর মান 1, এল এর মান যখন 1, তাহলে এল এর মান যদি 1 এখানে ফর্মুলাতে বসাও 2 × l, তাহলে কত আসে এখানে, তার মানে 6। তার মানে এল এর মান যখন 1 বা পি অরবিটালে 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। ঠিক সেম ভাবে ধরো এল এর মান তাহলে এই 2 এর মান এখানে বসাও, কত আসে, 2 × 2 + 1, তার মানে 2 × 5, তার মানে 10। তার মানে এল এর মান 2 হলে বা ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 10টা। এইভাবে তুমি স্তর দিয়ে যেমন ইলেকট্রনের ধারণ ক্ষমতা বের করতে পারবে, উপশক্তি স্তরের মান দিয়েও তুমি ইলেকট্রনের ধারণ ক্ষমতা বের করতে পারবে। এই ক্ষেত্রে এস অরবিটালের আকৃতি হয় গোলকাকৃতি, পি অরবিটালের আকৃতি হয় ডাম্বেল আকৃতি এবং ডি অরবিটালের আকৃতি হয় ডাবল ডাম্বেল আকৃতি। ডি অরবিটালে 5টা ভাগে ভাগ থাকে, পি অরবিটাল 3টা ভাগে ভাগ থাকে, এস অরবিটাল জাস্ট একটাই অংশ থাকে। আই থিংক সো ফার আমরা অরবিটাল সম্পর্কে বা এল এর মান সম্পর্কে ধারণা লাভ করেছি। এবং মোটামুটি আমাকে যদি বলা হয় কোনো একটা অরবিটালের জন্য, বা ধরো এন অরবিটের জন্য, আমাকে যদি বলা হয় এন অরবিটালের জন্য, এন অরবিটের জন্য বা এন কক্ষপথের জন্য উপশক্তি স্তরের মানগুলো বের করো এবং লিখে দাও, সেক্ষেত্রে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা দেখাও। তোমাদের বই একটা চার্ট আছে, সেই চার্ট দিয়ে কিন্তু তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। ঠিক আছে, যে এন কক্ষপথের জন্য উপশক্তি স্তরগুলো কি কি, এরকম একটা কোশ্চেন থাকতে পারে, এবং সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, যেহেতু এন কক্ষপথের কথা বলা হচ্ছে, তুমি বলবা এখানে এন কক্ষপথ মানে হচ্ছে স্মল এন এর মান হচ্ছে KLMN, তার মানে 4। আর এন এর মান 4 হলে আমরা জানি এল এর মান 0 থেকে শুরু করে 4টা হবে, 1 2 3, এই 4টা হবে। এন এর মান যেহেতু 4, তাহলে এল এর মান 4টা হবে। আর এল এর মান 4টা হলে আমি জানি এটা হচ্ছে L = 0, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 2 × 2s+1, তাহলে 2 × 2 × 0 + 1, তার মানে 2টা। আবার এখানে ফর্মুলা 2 × 2s+1, এখানে কত আসে, 2 × 3 মানে 6, 2 এর জন্য 2 × 2s+1, তার মানে 2 × 5 মানে 10, 3 এর জন্য 2 × 2s+1, 7 7 × 14। তাহলে তুমি দেখলা ভাইয়া এন কক্ষপথে এন এর মান 4, তার মানে সেখানে এল এর মান আসে 4টা, এবং সেই 4টার জন্য আমি 2 6 10 14 টোটাল এতগুলো ইলেকট্রন পাই।
তাহলে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত আসতেছে? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আসতেছে ভাইয়া 2 যোগ 6 যোগ 10 যোগ 14, যেটা আসতেছে 24, আর 6 হচ্ছে গিয়ে আমাদের 30, 32টা। 32টা। তাহলে n কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টা। আবার আমরা জানি যদি n এর মান জানা থাকে, সেখান থেকে আমি কিন্তু কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা বের করতে পারি টুয়াইস n স্কয়ার দিয়ে। তাহলে 2 × 4 স্কয়ার, এটাও কিন্তু 32 আসে। তাহলে আমি যেমন কক্ষপথের ফর্মুলা দিয়ে n এর মান দিয়ে তার ধারণ ক্ষমতা বের করতে পারি, ঠিক সেম ভাবে আমি এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের ফর্মুলা দিয়েও 2 × 2l + 1, 2 × 2l + 1 এই ফর্মুলা দিয়েও আমি চাইলে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে এবং আসবেও। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। তোমাদের কোনো কথা শুনে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এখানে শেষ করে কালকের ক্লাসে আমাদের আরেকটা রিভিউ ক্লাস আছে। ইনশাআল্লাহ আগামী কালকের ক্লাসে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারবো। থিওরি রিভিউ শেষ করতে পারবো। যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, এবং অবশ্যই চেষ্টা করবা যে এই যে রুটিনটা ভাইয়া বানিয়ে দিয়েছি, রুটিনটা যাতে একদম A to Z ফলো করা যেতে পারে। এই রুটিনটা ফলো করলে তুমি পড়াশোনার একটা ফ্লোতে চলে আসবে এবং এসএসসি পরীক্ষা ভালো হবে, এবং এসএসসি পরীক্ষার পর ইনশাআল্লাহ ভাইয়ের সাথে বলো বা যেখানে তোমাদের ভালো লাগে আরেকটা জার্নি শুরু হবে এইচএসসি, এবং সেই জার্নিটাও সুন্দর হবে। এসএসসিটা হচ্ছে তোমার রানিং এর সময়, এখানে তুমি রানিং নিবা, রানিং নিয়ে তুমি এইচএসসির সময় দৌড়াবা। তো তোমাকে সেই রানিং এর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে এখন থেকেই তুমি পড়াশোনার ভেতরে চলে যাও, একটা রুটিনে চলে যাও। তখন এইচএসসি থেকে বা এসএসসির পর ধুমসে পড়াশোনা করা যাবে। বাট এখন যদি গতিটা না নিয়ে আসো, তখন এসএসসির পরে দেখবে যে আর পড়তে মনে যাবে না, ভালো লাগবে না, তখন আবার গতি আনতে আরো অনেক সময় নষ্ট হবে। এইচএসসি তে অনেক কম সময় পাওয়া যায়, অনেক কম সময় পাওয়া যায়, এসএসসির তুলনায় অনেক কম সময় পাওয়া যায়, এবং সিলেবাসও থাকে হিউজ। তো ওইটার জন্য প্রিপারেশন নিতে হলে এখন থেকে তোমাকে পড়াশোনার রুটিনের ভেতরে থেকে একটা গতি অর্জন করতে হবে। আউটগো মানে বিল্ডিং আপ। পলির বর্জনীতিটা আবার বলেন। পলির বর্জনীতি মিলে হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হয় না। পলি না পাউলি, কেউ বলে পাউলি, কেউ বলে পলি, তোমার যেটা ইচ্ছা। পাউলিও বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এসপিডিএফ, শার্প এস, প্রিন্সিপাল পি, ডিফিউজ ডি, ফান্ডামেন্টাল এফ। এসপিডিএফ এর নাম একজন বলে দিয়েছে, মুনতাহা। ভেরি গুড। আচ্ছা, ডিমোটিভেট কই করলো? মুনতাহার মেসেজের কারণে সবাই ডিস্টার্ব হচ্ছে। আইজি, আচ্ছা যাই হোক। এফ অরবিটালের জন্য কোনো আকৃতি নেই, এটা হচ্ছে একটু কমপ্লেক্স জিনিসপত্র। ফান্ডামেন্টাল আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, পরীক্ষা ব্যতিক্রম গুলো আসলে আমরা কি বইয়ের সাধারণ অনুসারে লিখবো নাকি গাইডের মতো ব্যতিক্রম লিখবো? ব্যতিক্রম লিখবো, ঠিক আছে। কৃত্রিম মূল্য 26 কিভাবে? টেক্সট বুকে 20 লেখা, এটার ব্যাপারে বুঝাই দেন। আচ্ছা, আমি কি 26 লিখেছি? আচ্ছা, 26 লিখলে ভুল লিখেছি, ঠিক আছে। 118টা হবে, 118টা হবে, 98টা আর 20টা মিলিয়ে তো 118 হয়। হ্যাঁ, 20টা হবে। মানব দেহে পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, 26টা মূল্য হচ্ছে মানব দেহে পাওয়া যায়। ভেরি গুড, খুব সুন্দর একটা কথা বলছো। এখানে 20 হবে, আমি লিখে দিই, নাহলে আবার তোমরা বলবা যে ভাইয়া ভুল বলছে। আচ্ছা, এটা 20 হবে, ঠিক আছে। টোটাল তো 118টা, 98 আর 20 হচ্ছে 118। এই ক্ষেত্রে 26টা মূল্য আমাদের শরীরে পাওয়া যায়, আমাদের শরীরে পাওয়া যায়, আমাদের হিউম্যান বডিতে 26টা এরকম মৌল পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আজকে ভাইয়া তোমাদের কোনো প্রশ্ন নিচ্ছি না। ইনশাল্লাহ আগামীকালকে চ্যাপ্টারটা ক্লোজ করে তারপর তোমাদের যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব। সবুজ, জাওয়াদ আর অনিক, আমরা আগামীকালকে কোয়েশ্চেনগুলো নেই, ঠিক আছে। আজকের মতো
এই পর্যন্তই থাকুক। ক্লাসের নোটটাও আমি আপলোড করে দিব। তোমরা গুগল ড্রাইভের লিংকে এই ক্যাপশনেই পেয়ে যাবা, ক্লাসের ক্যাপশনেই পেয়ে যাবা গুগল ড্রাইভের লিংক, ওখানে সবকিছু আছে। ইনশাল্লাহ রুটিনটা ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই সুস্থ থাকো, কালকে আবার ক্লাস আছে। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া। তোমাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে আমার। আল্লাহ হাফিজ।